আসসালামু আলাইকুম, নমস্কার, শুভ সন্ধ্যা। সকলকে স্বাগত জানাই আজকের আমাদের এই আয়োজনে। আমরা মোট 5 জন যুক্ত আছি আপনাদের সবার সাথে, এবং আমরা 5 জনই 2023 সালে বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণে কলেজ গ্রুপ থেকে 5 ক্যাটাগরির 5 জন বিজয়ী। একটু বলে রাখি, সৃজনশীল মেধা অন্বেষণ নিয়ে শিক্ষার্থীদের মেধা বিকাশ এবং একদম তৃণমূল পর্যায় থেকে সৃজনশীল মেধাবী শিক্ষার্থীদের খুঁজে বের করার জন্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের একটি উদ্যোগ হিসেবে আয়োজিত হয়ে আসছে বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতা। যদিও শুরুতে 2013 সাল থেকে এটা আয়োজিত হয়ে আসছে সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতা এই নামে, 2020 সালে মুজিব বর্ষ থেকে এটি নামকরণ করা হয় বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ। এবং মোট এখন 5টি ক্যাটাগরিতে এই প্রতিযোগিতাটি আয়োজন করা হয়ে থাকে। আমরা 5 ক্যাটাগরির মোট 5 জন বিজয়ী আমাদের আপনাদের সকলের সাথে আছি। একটু গল্প হবে, আড্ডা হবে। এবং আমরা সকলেই জানি 2024 সালে সৃজনশীল মেধা অন্বেষণের জাতীয় পর্যায়ে খুবই একদম সন্নিকটে চলে এসেছে, আগামী 30 এপ্রিল আয়োজিত হতে যাচ্ছে। তো সেটাকে সামনে রেখে এবং আমাদের অগ্রজদের অনুপ্রেরণায় আমাদের এই আয়োজন। একটু অল্প কিছু কথা হবে স্বল্প সময়ের মধ্যে। খুব বেশি দেরি না করে আমরা মূল কথায় প্রবেশ করছি। আমি যুক্ত আছি আপনাদের সাথে, আমি কুইন, রাজবাড়ী জেলা থেকে বলছি। আমি বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতায় কলেজ গ্রুপে ভাষা ও সাহিত্য ক্যাটাগরি থেকে 2022 এবং 2023 সালের বিজয়ী। আমরা আর কথা না বাড়াই, বাকিদের পরিচয় একটু করে শুনে নিই। আমরা চলে যাচ্ছি মাহিনের কাছে। মাহিন, কেমন আছো? যদি একটু আমাদের তোমার পরিচয়টা দিতে। দুঃখিত মাহিন, তুমি মিউটেড আছো। ধন্যবাদ কুইন, আমি ভালো আছি। প্রথমেই সকলকে শুভ সন্ধ্যা। অনেক দিন পর সবার সাথে দেখা। আমি মাহিন মুনতাসির। আমি 2018-এ সৃজনশীল মেধা অন্বেষণে বাংলাদেশ স্টাডিজ এর চ্যাম্পিয়ন, এবং পরে তো এখন বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ তার 2023-এ বাংলাদেশ স্টাডিজ এর চ্যাম্পিয়ন। তো 18 আর 23। অনেক ধন্যবাদ মাহিন। আমরা চলে যাচ্ছি অমর্ত্যর কাছে। অমর্ত্য, কেমন আছো? শুভ সন্ধ্যা সবাইকে। ধন্যবাদ কুইন। আমি অনেক অনেক ভালো আছি। তো প্রথমে নিজের পরিচয় দিয়ে নিই। আমি অমর্ত্য হালদার, বর্তমানে পড়াশোনা করছি বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। আমি গণিত এবং কম্পিউটার বিভাগে সৃজনশীল মেধা অন্বেষণে 2022 সালের বিজিত এবং 2023 সালে বিজয়ী। তো কথা হবে, সাক্ষাৎ হবে, অনুষদের জন্য অনেক অনেক শুভকামনা থাকবে, এবং তার সাথে তো থাকবে অনেক অনেক মানে এক ঝুড়ি দিক নির্দেশনার সমাহার। তো কুইন। অনেক ধন্যবাদ অমর্ত্য, এবং আমাদের নতুন বুয়েটিয়ান বন্ধু, তোমাকে অনেক অভিনন্দন। আমরা চলে যাচ্ছি উইনিনের কাছে। উইনিন, কেমন আছো? ধন্যবাদ কুইন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। সবাইকে শুভ সন্ধ্যা এবং আসসালামু আলাইকুম। আজকের অনুষ্ঠানটা আমার কাছে মনে হয় যে আমাদের সবার জন্যই অনেক আকাঙ্ক্ষিত, কারণ আমরা সবাই চাই যে আমার আমাদের নিজেদের যে অভিজ্ঞতাগুলো সেগুলো আমাদের জুনিয়র যারা আছে তাদের সাথে শেয়ার করতে। এবং আজকে অনেক গল্প হবে, আড্ডাও হবে, তার জন্য আমাদের সাথে থাকতে হবে শেষ পর্যন্ত। ধন্যবাদ। অনেক ধন্যবাদ উইনিন। আমরা চলে যাচ্ছি শাওনের কাছে। শাওন, শুনতে পাচ্ছো? শাওন, আমরা তোমাকে শুনতে পাচ্ছি না। তুমি কি আমাদের শুনতে পাচ্ছো? শাওন, দুঃখিত, তোমার হয়তো কোনো নেটওয়ার্ক ইস্যু হয়ে থাকতে পারে। তুমি লিভ নিয়ে আরেকবার জয়েন করার চেষ্টা করে দেখতে পারো, কোনো সমস্যা নেই। আমরা একটু বলে রাখি, শাওন আমাদের সাথে 2023 সালে বাংলাদেশ স্টাডিজ ও মুক্তিযুদ্ধ যে বিশেষ ক্যাটাগরিটা আছে সেটাতে কলেজ গ্রুপ থেকে চ্যাম্পিয়ন। আমরা শাওনের কথাও শুনবো, ওর হয়তো কোনো যান্ত্রিক ত্রুটির কারণে আমাদের সাথে এই মুহূর্তে কথা বলতে পারছে না। তো আমরা মনে হয় ছোট্ট একটা জিনিস ভুল করেছি। আমরা সবাই যেহেতু অ্যাডমিশন ফেজটা মোটামুটি পার করে এসেছি, কে কোথায় পড়ছে এটা একটু বলে দিলে ভালো হতো, যেমন অমর্ত্য বলে দিয়েছে। আমি ভুলে গেছি বলতে। আমার সকলের দোয়ায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ ফরিদপুরে এবছর পড়ার সুযোগ হয়েছে, এবং একই সাথে আমি ঢাবি ইউনিটের পরীক্ষা উত্তীর্ণ হয়েছি। আহ এই তো। আর এরপর যদি উইনিং একটু বলতে, তারপর মাহিন, আমরা একটু শুনি, তারপর আমাদের অভিজ্ঞতা শেয়ারের পর্যায়ে চলে যেতাম। আমি চিটাগং বিশ্ববিদ্যালয় আর রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এই দুটা জায়গায় মূলত পরীক্ষা দিয়েছিলাম, এখানেই টিকেছি। এখন
সিদ্ধান্তহীনতায় ভুগছি যে কোথায় পড়বো। এটা এটা যে সাফারিং কুইনের ফ্রম অবস্থা সাফারিং ফ্রম সাকসেস, সাফারিং ফ্রম সাকসেস। একদম। একদম। আমি ওই যে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী সব জায়গায় পরীক্ষা দিয়েছি, জাহাঙ্গীরনগর সব জায়গায় হয়েছে আল্লাহর অশেষ রহমতে। তবে ওই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ব, তবে সাবজেক্ট চয়েস দিয়েছি, এখনো রেজাল্ট হয়নি। 6 মে সম্ভবত হচ্ছে সাবজেক্ট চয়েস, কে কি পেলো সেটা দিবে, তার অপেক্ষায় আছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ছি, তবে কোন সাবজেক্টে এখনো জানি না। অনেক ধন্যবাদ মাহিন। শাওন হয়তো আমাদের সাথে আবার যুক্ত হবে, এবং আমরা যতদূর জানি শাওনের সম্ভবত রাজশাহী বিশ্ববিদ্যালয়তেও হয়েছে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়তেও হয়েছে। আচ্ছা। আর আমার অবস্থা অনেকটা উইনের মতোই, কই কোথায় পড়বো দ্বিধায় আছি, দুটো জায়গাতেই দিয়েছি, দুটোই ভালো লাগার জায়গা। এখন কে জানে, যেটাই হোক। আচ্ছা, আমরা খুব বেশি দেরি না করে আমরা একদম ছোট্ট করে আমাদের অভিজ্ঞতা শেয়ারের পর্বে চলে যাই। একদম ছোট করে 2-3 মিনিটের মধ্যে যদি তোমরা অভিজ্ঞতা শেয়ার করতে, আমরা কি একটু অমর্ত্যর কাছে চলে যাব। অমর্ত্য, তোমার অভিজ্ঞতা যদি একটু বলতে, একবার বিজিত হওয়া, তারপরে এবার বিজয়ী হওয়া, সব মিলিয়ে কেমন লেগেছে তোমার? আচ্ছা, অনুভূতি সত্যি বলতে স্বপ্নের মতোই। যে কোনো প্রকার, আমি সত্যি বলতে একজন সম্পূর্ণ নার্ড টাইপের একজন মানুষ। আমি একদম পাঠ্যপুস্তক ভিত্তিক পড়ালেখা করতে বেশি মানে বেশি অভ্যস্ত আর কি। আমার কথাবার্তা শুনলেই বোঝা যায় আমি খুব সুন্দর করে হয়তো কথা বলতে পারি না, কুইনের মতো বা মাহিনের মতো, নুসরার মতো। বা শাওনের কথা আমরা এখনো শুনিনি, শাওনও খুব সুন্দর করে কথা বলে, আমরা জানি। তো আহ আমি মূলত এই যে যত রকম এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি, সহশিক্ষামূলক কার্যক্রমে অংশগ্রহণ করতাম, কারণ এটা ছিল আমার একটা আনন্দের জায়গা। আমি কোনো প্রকার পুরস্কারের আশায় বা কোনো প্রকার যে একটা অ্যাচিভমেন্ট হবে, এখান থেকে কিছু একটা স্বার্থ থাকবে, এরকম কোনো আশা নেই। আমি কখনোই আম, কোনো প্রকার এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিতে অংশগ্রহণ করি নাই। তো বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণে এরকম একটা কম্পিটিশন ছিল, যেখানে আমি কেবলই মানে জাস্ট পরীক্ষা দিতে হয় এই জন্য দিয়েছিলাম কলেজ পর্যায়ে। 2000 সর্বপ্রথম আমি পরীক্ষাটা দিই স্কুল পর্যায়ে থাকতে, ক্লাস 7-এ থাকতে। তখন আমি আসলে গণিত সম্পর্কে কিছু জানতাম না সত্যি বলতে, মানে জাস্ট ক্লাসের গণিতটুকু বাদে। তারপর ওখানে আমি আহ, কেবলই স্কুল পর্যায়ে থেকে ওখানে বাদ পড়ে যাই। তবে সেখান থেকে আমি একটা ধারণা পাই যে কিভাবে পড়ালেখাটা করতে হবে। এরপর 2022 সালে প্রত্যেকটা ধাপ পার হতে থাকি। এটাও প্রতিটা ধাপ স্বপ্নের মতোই ছিল। 2023 সালও একই রকমই যায়। এবং সবচেয়ে মজার বিষয় ছিল যে আমার মানে গণিত চর্চার ক্ষেত্রে অন্যতম আইডলরা যারা, যেমন মোহাম্মদ কায়কোবাদ স্যার, মুনির হাসান স্যার, তারপর লাইক সাজ্জাদ এন্ডালা স্যার, অমলকান্তি হালদার স্যার, যাদের নামগুলো আমরা আমাদের উচ্চতর গণিত বা সাধারণ গণিত বইগুলোর একদম প্রথম পৃষ্ঠায়, সূচিপত্রের আগের পৃষ্ঠায় পড়ে আসি, যাদের নামগুলো আমরা শুধু শুনি, তাদেরকে একদম সরাসরি ফেস করার বিষয়টা, তাদের সামনে নিজেকে প্রকাশ করার বিষয়টা, সবকিছু অনেক অনেক সুন্দর, আসলে ভাষায় প্রকাশ করা যায় না। এটুকুই আর কি। তো কুইন। অনেক ধন্যবাদ অমূর্ত। হ্যাঁ, একদম। তুমি যেটা বললে স্বপ্নের মতোই, আমরা যাদেরকে সবসময় মনে প্রাণে যাদের আদর্শ ধারণ করে এসেছি, বা যাদের থেকে অনুপ্রাণিত হয়েই আমরা এ ধরনের কাজের ক্ষেত্রে আহ যাওয়ার চেষ্টা করেছি, বা কিছু হলেও শেখার চেষ্টা করেছি তাদের থেকে, কিংবা আমাদের আশা এতদূর পর্যন্ত যাদের থেকে অনুপ্রেরণা নিয়ে তাদেরকে চোখের সামনে দেখতে পারাটা একদম মানে আহ ভাষায় প্রকাশ করার মতো না, এমন একটা অনুভূতি। সবার ক্ষেত্রেই তাই হয়েছে। অনেক ধন্যবাদ অমর্ত্য, ভীষণ ভালো লাগলো তোমার কাছ থেকে শুনে। আমরা একটু উইনিনের কাছে যদি চলে যাই, উইনিন, তোমার অভিজ্ঞতা যদি একটু ছোট্ট করে আমাদের বলতে। আমি একটু আগে ছোট্ট একটা ভুল করেছি, আমি সেটা আগে সংশোধন করে নিই। আমি পরিচয় দিতে ভুলে গেছি। আমি বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ 2023 সালে কলেজ পর্যায় থেকে জাতীয় পর্যায়ে বিজ্ঞান বিষয়ে প্রথম স্থান অধিকার করেছি, বছরের সেরা মেধাবী হিসেবে। আহ আমার অভিজ্ঞতাটা আমার কাছে মনে হয় যে সবচেয়ে বেশি উত্তেজনাদায়ক। কারণ আমি 2018 সাল থেকে 23 সাল পর্যন্ত টানা সৃজনশীল মেধা অন্বেষণ দিয়ে আসছি। তো প্রত্যেকবার আসলে আমি বলবো না যে এটা ব্যর্থতা, কারণ প্রত্যেকবার যখন আমি জাতীয় পর্যায় পর্যন্ত গিয়েছি, প্রত্যেকবারই আমার কাছে মনে হয়েছে যে আমি নতুন নতুন কিছু শিখছি। কারণ আমি পড়াশোনার বাহিরে এক্সট্রা কারিকুলারের প্রতি আমার আগ্রহ একটু বেশি ছিল। আমার পরিবার থেকে এটা নিয়ে কোনো জোরাজুরি ছিল না যে তোমাকে দিতে হবে বা যেতেই হবে, কিন্তু আমি নিজে থেকেই দিতাম। তো আশেপাশের মানুষ আসলে অনেক কিছুই বলতো যে পড়াশোনা বাদ দিয়ে এসব করছি। তো আমার কাছে আসলে
এই 2023 সালে কলেজ পর্যায় থেকে বিজয়ী হওয়াটা একটা অন্যরকম আনন্দ ছিল। কারণ 2018 সাল থেকে যদি আমি হিসাব করি তাহলে মোটামুটি আমার 6 বছর অপেক্ষা করতে হয়েছে শুধুমাত্র এই একটা দিনের জন্যই। এটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না। এবং আমি খুবই এতটাই বাকরুদ্ধ হয়ে গেছিলাম, মানে আমি এখনো মনে করলেও আমার আসলে গায়ে কাঁটা দিয়ে ওঠে। তো আমার ক্ষেত্রে যেটা হয়েছিল যে আমি চেষ্টা করতাম যে আমার পক্ষে যতটুকু সম্ভব ততটুকু এফোর্ট দিয়ে প্রত্যেকটা সেক্টরে ভালোভাবে কাজ করার জন্য। যেমন এখানে আমাদের প্রজেক্টে 30 নাম্বার থাকে, এটাই আমি জুনিয়রদের জন্য বলবো যে এই 30 নাম্বারটাতেই যেন তারা ফোকাস করে। কারণ আমরা যখন একটা প্রজেক্ট বানাই, সাধারণত আমাদের দেশের বাহিরে এটা স্কুল কলেজেই প্রজেক্টের বিভিন্ন ধরনের কার্যকলাপ করা হয়। যেহেতু আমাদের দেশে এই ধরনের কোনো সিস্টেম নাই, তো সেই ক্ষেত্রে আমরা আসলে বুঝি না যে প্রজেক্টটা কিভাবে প্রেজেন্ট করতে হবে। এবং টিচাররা ম্যাক্সিমাম ক্ষেত্রেই মনে করেন যে হয়তো প্রজেক্টটা আমি তৈরি করিনি। সেক্ষেত্রে তারা একটু যাচাই করে দেখেন যে আমার এই প্রজেক্ট দেওয়ার ক্ষেত্রে কতটুকু জ্ঞান আসলে আমার রয়েছে। তো সেক্ষেত্রে আমি বলবো যে তোমরা, মানে আমার নিজের ক্ষেত্রে আমার প্রত্যেকবারই নার্ভাস লাগতো, কিন্তু তোমরা চেষ্টা করবা যে তোমরা যেই প্রজেক্টটা দিবা। কারণ ম্যাক্সিমাম ক্ষেত্রে আমি বলি যে ম্যাক্সিমাম ক্ষেত্রে সবাই ফিজিক্স এবং ম্যাথ এই দুটাকে কম্বাইন্ড করে প্রজেক্ট দেয়। আমার 18 থেকে 23 পর্যন্ত কোনোবারই কিন্তু এই ফিজিক্স রিলেটেড প্রজেক্ট ছিল না। আমি যেহেতু বায়োলজি এবং কেমিস্ট্রির প্রতি খুবই প্যাশনেট ছিলাম, তো আমি চেষ্টা করতাম যে এই দুইটা সাবজেক্টকে বেস করে কোন একটা প্রজেক্ট দেওয়ার জন্য। তো সেই ক্ষেত্রে আসলে প্রত্যেকবারই আমি তোমাদেরকে এটা সাজেস্ট করব, এটা খুবই কষ্টকর হয়ে যায়, বাট চেষ্টা করবা যে প্রত্যেকটা বিষয় যেন তোমার একটা স্পষ্ট ধারণা থাকে। কারণ দেখো, যারা বিচারক থাকে আমাদের, তারা অনেক উচ্চমানের মানুষ এবং তাদের চিন্তাধারার সাথে কিন্তু আমাদের চিন্তাধারার অনেক ফারাক রয়েছে, কারণ আমরা এখনো শিখে অতদূর যেতে পারিনি। তো সেই ক্ষেত্রে তাদের প্রশ্নগুলো অনেক বেশি স্ট্যান্ডার্ড হয় এবং সেক্ষেত্রে ইনস্ট্যান্টলি যেহেতু কোয়েশ্চেন আনসার করতে হয়। কারণ ডিবেটের ক্ষেত্রে আমাদের যেমন যুক্তি খণ্ডন করার কিছুটা সময় থাকে, এখানে কিন্তু সেই সময়টা নাই। তোমাকে টিচার কোয়েশ্চেন করবে এবং সাথে সাথে তোমাকে উত্তর দিতে হবে। তো সেক্ষেত্রে চেষ্টা করবা যে ওই উত্তরটার কাছাকাছি যেন কোনো একটা উত্তর দিতে পারো। সেক্ষেত্রে টিচার বুঝবেন যে তুমি যে প্রজেক্টটা দিয়েছো সেই প্রজেক্টটাতে তোমার একটা কন্ট্রিবিউশন রয়েছে এবং তুমি সেটা করেছো। কারণ তাছাড়া আসলে অনেকে এরকম করে যে প্রজেক্ট অনেকের থেকে বানিয়ে নিয়ে যায়, তো সেক্ষেত্রে তাদেরও এটা দোষের কিছু না। তোমাকে যাচাই করে দেখবে যে তুমি আসলেও সেটা নিজে তৈরি করেছো কিনা এবং তোমার সেই সম্পর্কে জ্ঞান রয়েছে কিনা। তো এই ক্ষেত্রে আমি বলবো যে আমি প্রত্যেকবারই প্রজেক্টেই ফোকাস করতাম এবং আমি রচনা বা আদার যে এমসিকিউ গুলো থাকে, এমসিকিউ গুলো খুবই কমন হয় এবং কলেজ লেভেলে যে এমসিকিউ গুলো আসে সেগুলো সাধারণত মেডিকেল স্ট্যান্ডার্ডই হয়, খুব একটা বেশি কঠিন না। তুমি যদি বইটা তোমার ভালো করে পড়া থাকে একবার, ইনশাল্লাহ পারবে। তো কুইন এটুকুই ছিল। এবং আরেকটা কথা আমি বলতে চাই যে দেখো, আমি 18 সাল থেকে 23 সাল পর্যন্ত টানা দিয়েছি। তো এমন বলবো না যে প্রত্যেকটা ক্ষেত্রে আমার কোনো গ্যাপ ছিল বা এরকম কিছু। তোমার চেষ্টা থাকবে এবং একই সাথে যদি তোমার সৃষ্টিকর্তার ইচ্ছা থাকে এবং সৃষ্টিকর্তার ইচ্ছার সাথে যদি তোমার ইচ্ছা মিলে, সেক্ষেত্রেই কিন্তু তুমি আসলে সেই বিজয়টা অর্জন করতে পারবে এবং সেক্ষেত্রে কিন্তু অনেক ভালো লাগবে। কিন্তু যারা এটা পারবে না, এটা কিন্তু ভাববে না যে তুমি এখানে হেরে গেছো, আর কিছু করতে পারবে না। ইনশাল্লাহ তোমার জন্য অনেক ভালো কিছু অপেক্ষা করছে। এবং আসলে প্রত্যেকবার আমার খুব মন খারাপ হতো, আমি দেখা যেত টানা 7 দিন 10 দিন একদম খুব কান্নাকাটি করতাম, পড়াশোনায় মনোযোগ দিতে পারতাম না। তো আমি এটা আমার অভিজ্ঞতা থেকে তোমাকে বলছি। এবং এরপরে আমি দেখেছি যে যেই বছরগুলোতে আমি হইনি, আমার জন্য আরো ভালো কিছু অপেক্ষা করছিল আসলে। এবং তোমাদেরকে এটাই বলবো যে যদি যারা আহ, বিজয় অর্জন করবে তাদের জন্য তো অনেক অনেক শুভকামনা, কিন্তু যারা বিজিত হতে পারবে না তাদের জন্য আরো অনেক বেশি শুভকামনা। তোমরা সামনের দিকে আরো নতুন উদ্যমে এগিয়ে যাও। ধন্যবাদ। অনেক অনেক ধন্যবাদ উইনিন, তুমি একবারে সবটা বলে দিয়েছো, অভিজ্ঞতা সহ অনুজদের জন্য পরামর্শ পুরোটা একবারে আমরা শুনলাম। ভীষণ ভালো লাগলো। এবং 18 থেকে 23, বাবা, এতদিন তুমি লেগেছিলে, আমি তো জানি না আমার তো ধৈর্য থাকতো কিনা। নিশ্চয়ই 23 সালে যখন তুমি বিজয় হলে ওই মুহূর্তটা তোমার জন্য অসাধারণ ছিল, আমরা বুঝতেই পারছি। 6 বছর, ওরে বাবা, অসাধারণ। আচ্ছা, আমরা এবার একটু মাহিনের কাছে চলে যাই। আমরা বিষয় ভিত্তিক অনুজদের জন্য নির্দেশনা একটু পরে শুনবো, না হয় মাহিন তোমার নিজের অভিজ্ঞতা যদি একটু ছোট করে আগে 2-3 মিনিটে একটু বলে নিতে। মাহিন। আহ ধন্যবাদ। আমি আগে একবার পরিচয় দিয়েছি, আবারও বলছি, ওই যে
সৃজনশীল মেধা অন্বেষণ 2018 এবং 23 ভাগ্যবান মনে করি এরকম একটা প্রতিযোগিতায় মারাত্মক। প্রথমেই আমি ছোট করেই বলছি, প্রথমে আমার অভিব্যক্তি বলবো এবং অনেকেই নক করছে এই সিজনটাতে, যারা বিশেষ করে বাংলাদেশ স্টাডিজে দিয়েছে, ছোট করে কিছু আমি যতটুকু শিখেছি সেখান থেকে কিছু বলার চেষ্টা করব। প্রথম কথা হচ্ছে, আমি প্রথম দিয়েছিলাম 2017-এ, তখন আমি 7-এ পড়ি। তো আমি তখন দিয়ে ন্যাশনালে চলে যাই এবং একেবারেই ন্যাশনালে চলে যাই। এখানে একটা ছোট্ট মজার কথা বলি, আমাদের সবাই একটা ফেসিনেশন থাকে ছোটবেলা থেকে, ক্যাডেটে পড়বো, ক্যাডেট কলেজে পড়বো, অনেকের, আমি সবার বলবো না, অনেকে থাকে। তো আমি যখন জেলা পার হয়ে বিভাগে গেলাম, বিভাগে বরিশাল সদর থেকে আমার বরিশালের ক্যান্ডিডেট ছিল বরিশাল ক্যাডেট কলেজের এক ভাইয়া, তখন 8-এ, আমি 7-এ পড়ি। আমি ক্যাডেটের পোশাক দেখে পরীক্ষার রুম থেকে নিচে বের হয়ে এসে বললাম, আব্বু তুমি তো বলো ক্যাডেটে সব ভালো ছেলেরা পড়ে, আমার ক্যান্ডিডেট হচ্ছে ক্যাডেটের ছেলে, আমি প্রতিযোগিতায় দেব না, আমি বের হয়ে আসছি। পরে বললো, আব্বু দাও, পারতে হবে, কোনো কথা নেই, দাও, দিলাম। ওই আমি প্রথম মানে ন্যাশনালে গিয়ে, এটা তো বিভাগ পার হলাম, ন্যাশনালে গিয়ে আমি বলবো আমি মুফিদুল হক স্যারের মতো স্যাররা আমার ভাইবা নিয়েছেন, আমি এসির ভেতর ঘামছিলাম। আমি মারাত্মক ভয়ে ছিলাম। রিটেন এমসিকিউটা একরকম দিয়ে দিয়েছি, সেটা দিয়ে কিন্তু ভাইবাটা আমাকে ফেস করতে হচ্ছে এবং সেইখানে প্রায় অনেকগুলো, প্রায় 20-25 মার্কস, তো 20 মার্কস এর মতো ছিল। আমি এসির ভেতর ঘামছিলাম, আমাকে বলছিল তোমার কি টিস্যু লাগবে, মানে এরকম নার্ভাস ছিলাম। তো আমি ওই ইউনিয়নের সাথে একটা কথা বলতে চাই, আমিও কিন্তু 17-তে হতে পারিনি, আর তো এটা আমি খুব গভীরভাবে মানি এবং খুব বিশ্বাস করি, আমিও অনেকবার, প্রায় অনেকবার ব্যর্থ হয়েছিলাম, বাট এই কথাটা আমি খুব ডিপলি মানি। নেভার গিভ আপ ইউর হোপ, ইউ আর দ্য আর্কিটেক্ট অফ ইউর ওন ফিউচার, এটা আমি খুব ডিপলি মানি। 17-তে হইনি, আমি পরের বার দিয়েছিলাম। পরের বার ডে 18-তে আমার এখনো মনে আছে, আমার 18 রিটেন ভাইবা বেশ ভালো হয়েছিল, তবুও এত মারাত্মক কম্পিটিশন হয়, আমি কনফিডেন্ট মোটেই থাকা যায় না যে আমিই হব, এটা যারা দিয়েছে বুঝেছে। তো যখন ওইখানে, তখন শিক্ষামন্ত্রী ছিলেন নুরুল ইসলাম নাহিদ স্যার, উনি যখন বললেন যে স্টাডিজ 6 to 8-এ প্রথম হয়েছে, উনি বলে দিলেন বরিশাল থেকে, আমার তখনও মাথায় কাজ করছে না যে বরিশাল থেকে আমি একাই এসেছি। এবং ওই মুহূর্তটা, আমি উঠলাম, স্টেজে গেলাম, এই সময়টুকুতে আমাকে মনে হচ্ছে একটা অদৃশ্য শক্তি, ওটা আমার ফার্স্ট টাইম ন্যাশনাল চ্যাম্পিয়ন হওয়া, ফার্স্ট টাইম যে কোনো কম্পিটিশনে। আমি জানি না, এখনো আমার ওইটা ভাবলে গুজবাম্প হয়। আমি উঠলাম, কোন একটা অদৃশ্য শক্তি আমাকে মঞ্চে নিয়ে গেল, আমি দাঁড়ালাম, মানে অদ্ভুত অনুভূতি। এবং তারপরে 23-এ হই, হ্যাঁ 23-এ আমি কাউকে জানাই নাই, আমি 23-এ তখন কলেজ অবশ্য নটরডেম ছিল, বাসা থেকে দূরে ছিলাম, তো আমি জানাই নাই, কারণ হচ্ছে বলবো দেই নাই, হইতে পারলে জানাবো সারপ্রাইজ, না হইতে পারলে জানাবো না, দেই নাই, সবাই জানে দেই নাই। তো আমি ওই পিছনে চলে গিয়েছিলাম। তো আমার পাশে হচ্ছে নবম দশমে যে ম্যাথে ফার্স্ট হলো ও ছিল, তো ওকে আমি জিজ্ঞেস করলাম কি যে আচ্ছা কলেজ লেভেল থেকে কি আমার নামই বলছে, আমার কাছে কেউ ছিল না আমাকে এনশিওর করার জন্য, আমি উঠে, তখন ও বলতেছে, আরে ভাই তুমি হইছো না তো অন্য কেউ এসে এতক্ষণ মারামারি লেগে যেত। আসলেই যখন একটা নাম ঘোষণা করছে ন্যাশনাল, এবং সেটা সেই আনন্দটা এত মারাত্মক পর্যায়ের না, সেটা ভাষায় বোধহয় আমরা কেউই প্রকাশ করতে পারি না। এই ছিল আমার আনন্দের অনুভূতিটা। এবার আমি একটু ছোট করে কিছু ইনস্ট্রাকশন দিয়ে শেষ করে দেব। প্রথম কথা হচ্ছে, যারা জুনিয়র আছে, এখন অবশ্য ভাইবায় মার্কস কমিয়ে ফেলেছে, আমি দেখলাম মাত্র 5 মার্কস করে দিয়েছে, আমাদের সময় ভাইবাটা 20 মার্কস ছিল। তো ভাইবার সময় আমি বলবো, তুমি সব ভাইবার অ্যান্সার করবে, সব পারবে, এরকম মেন্টালিটি নিয়ে যাওয়ার কোনো দরকার নেই। কারণ তুমি মাত্র শিখছো, তুমি 6 to 8-এ পড়ছো, অথবা 9-10-এ পড়ছো, অথবা কলেজে যাচ্ছ, সেখানে তুমি সব পারবে এমন কিছু না, নাই পারতে পারো, খুব ভদ্রভাবে সেটা অ্যাভয়েড করো। যেমন আমি 7-এ যেবার হই নাই সেবার একটা ভুল করেছিলাম, মানে আমাকে খুব ইজি একটা কোশ্চেন করেছে আমির আব্দুল্লাহ নিয়াজিকে, আমি টেনশনে গুলিয়ে ফেলেছি। আমার আচ্ছা ঠিক আছে যাও, আমি দরজার কাছে গিয়ে তারপর বলছি, স্যার আমি এটা জানি, বলে জানলে বলো, স্যার এই মুহূর্তে তো মনে পড়ছে না। মানে আমি আমি বলবো আমি ন্যাশনালে
না হতে পারলেও সেই অভিজ্ঞতাটা আমাকে 18-তে সাহায্য করেছে, 23-এ সাহায্য করেছে। তো সেই জায়গায় আমি বলবো ভাইবা একটু আহ মানসিক চাপটা একটু নিয়ন্ত্রণে রেখে খুব যতটা সম্ভব পোলাইটলি অ্যান্সারটা করা যায়, এবং আমি যতটুকু জানি ততটুকু বলি, যা পারি না তা অ্যাভয়েড করি। দ্বিতীয় কথা হচ্ছে রিটেন। রিটেনটা বেশ মারাত্মক একটা মার্কস ক্যারি করে, অনেক মার্কস রিটেনে। তো সেই জায়গায় রিটেনটা কমন কিছু বিষয় থাকে, জনপদ, প্রাচীন আমল, রাজা রাজাদের আমল, নাগরিকত্ব, বাংলাদেশ আন্দোলন, এই রিলেটেড বিষয় আসে। এবার যেটা হচ্ছে লিখছে সবাই, কিন্তু তুমি লড়ছো ফার্স্ট পজিশনের জন্য, সেই ক্ষেত্রে তোমার লেখাটার ভেতরে নান্দনিকতা থাকতে হবে, লেখার প্রকাশ ভঙ্গিটা ভিন্ন হতে হবে, প্রেজেন্টেশনটা সুন্দর হতে হবে, লেখার প্রথম লাইন বা ভেতরের লেখার স্টাইলটা একটু অন্যদের চেয়ে আলাদা হতে হবে। কারণ তুমি লিখছো একটা অ্যাভারেজ মার্কস পাওয়ার জন্য না, তুমি লিখছো যারা, কারণ লিখছে সবাই, তাদের ভেতর থেকে তোমাকে ভালো করতে হবে। এই আর এমসিকিউ, এমসিকিউটা আমি বলবো, আর এক বিভিন্ন ধরনের বই রয়েছে, পাশাপাশি পাঠ্য বইগুলো খুব গুরুত্বপূর্ণ। একদম শেষে একটা কথা বলতে চাই, মেধা অন্বেষণ বা এই ধরনের কম্পিটিশন গুলো আমি বলবো যে নোটিশ দিয়ে দিয়েছে, 2-3 দিন আগে পড়লাম, অ্যাটেন্ড করলাম, জিতে নিলাম, আমি একদমই তা বিশ্বাস করি না। এটা একটা কন্টিনিউয়াস প্রসেস, এটা একটা কন্টিনিউয়াস প্রসেস। হ্যাঁ, আমি সারা বছর যে কেবল মেধা অন্বেষণের জন্য বাধ্য হয়ে পড়ছি তা না, আমার এই বিষয়ে প্যাশন আছে বলেই আমি এখানে পার্টিসিপেট করছি। তো আমি টুকটাক সাধারণ জ্ঞান একদিন রাতে ঘুমানোর আগে 10 মিনিট, 15 মিনিট, 20 মিনিট দেখে রাখতেই পারি, আমার উপর প্রেশারও পড়ছে না, আর এটা যে শুধু মেধা অন্বেষণের উপর ফোকাস করছে তা না, আমার পরবর্তী জীবনেও কাজে লাগছে, ভর্তি পরীক্ষা হোক, চাকরির পরীক্ষা হোক, সব জায়গায় কাজে লাগছে। তো আমি বলবো যারা ওইটা জয় করতে চায়, বিশেষ করে বাংলাদেশ স্টাডিজে, তাদের টুকটাক তারা ছোটখাটো দেখে রাখতে পারে, একটা কন্টিনিউয়াস প্রসেসের ভেতর থাকতে পারে, এবং লেখার মানটা ভালো করুক। আর একটা কথা খুব মজার, আমি এটা বলে শেষ করছি, আমাদের তখন ঋতু ভাইয়া ছিলেন, তো উনি বলছিলে একটু এত ভাইবাতে আমি রীতিমতো ঘুমাচ্ছিলাম, অনেকক্ষণ ধরে ভাইবা নিচ্ছিল, বলছে ঘুমায়ও না, তোমার ভাইবা কখন হয়ে যাবে টেরও পাবা না। তো ভাগ্যে শুনি ডেকে দিয়েছিল। তা আজকের মাধ্যমে তাকে থ্যাঙ্কস। এই পর্যন্ত কুইন, আমি অনেক সময় নিয়ে ফেলেছি, খুব সরি, অনেক কথা তো, তাও সংক্ষিপ্ত করতে গিয়েও বড় হয়ে গেছে। ধন্যবাদ। অনেক অনেক ধন্যবাদ মাহিন, একদমই দুঃখিত হবার কিছু নেই। আসলে আমরা জানি মেধা অন্বেষণের প্রত্যেকটা ক্যাটাগরি এত ভাস্ট, এই ছোট্ট 40 মিনিটের জুম সেশনে আসলে পুরোটা কভার করা অনেক কঠিন। তারপর আমরা যেটুকুই না বললেই নয় সেটুকু আমরা শুনছি, আমরা উইনের কাছ থেকে শুনলাম, মাহিনের চমৎকার অভিজ্ঞতা শুনলাম, এবং ওই যে তুমি যে বলছিলে একটা অদৃশ্য শক্তি তোমাকে যেন টেনে নিয়ে যাচ্ছিল মঞ্চে যখন তুমি তোমার নামটা ঘোষণায় শুনলে, ওই অনুভূতিটা তো আসলে আমরা কেউ বর্ণনা করতে পারবো না কখনো আমার মনে হয়। আচ্ছা, আমরা অমর্ত্য কাছ থেকে অভিজ্ঞতাটা শুনেছি। অমর্ত্য, কি তুমি নির্দেশনাটা দিয়ে শেষ করে ফেলতে চাও? তাহলে বলতে পারো, তারপর না হয় আমি শেয়ার করছি। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, নির্দেশনার অংশটা ঠিক বাকি আছে। রয়ে গেছে। তো গণিত ও কম্পিউটারের ক্ষেত্রে মূলত নির্দেশনা আসলে একটু বেশি কম্পেয়ার টু বাকিগুলো, কারণ কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় কি আমাদের বাদ বাকি যেই সেক্টর গুলো রয়েছে সায়েন্স বাদে, বিশেষ করে ভাষা সাহিত্য এবং বাংলাদেশ স্টাডিজে আমাদের বেশিরভাগ পারফরমেন্সটা কিন্তু থাকে হলো অন স্টেজ। কিন্তু আমাদের গণিত কম্পিউটারের ক্ষেত্রে অন স্টেজ পারফরমেন্সের পাশাপাশি একটা বিহাইন্ড দ্য স্টেজ পারফরমেন্স কিন্তু খুবই প্রয়োজন হয়, অর্থাৎ আমাদের ঘরের পড়ালেখাটা অনেক বেশি কিন্তু ইম্পর্টেন্ট এই ক্ষেত্রে। তো এবছর যেটা দেখলাম যে বিভাগীয়র আগ পর্যন্ত মানবন্টনটা একটু ভিন্ন ছিল, তবে জাতীয় মানবন্টন এবং বিভাগীয় এবং জাতীয় মানবন্টন ঠিক আগের মতোই আছে, অর্থাৎ গণিত লিখিততে 20 নম্বর, গণিত মৌখিকে 10 নম্বর এবং গণিত কম্পিউটার সমস্যার সমাধান মৌখিক, আচ্ছা মৌখিকে 10 নম্বর এবং কম্পিউটারের সমস্যা সমাধানে 20 নম্বর। তো এক্ষেত্রে দেখা যাবে যে যারা যাবে বিজয়ী হয়ে বিভাগীয় পর্যায় থেকে, তারা যে কয়জন যায় সাধারণত, 11 জন না 12 জন, যদি কেউ জেনে থাকে? 9 জন, বিভাগীয় থেকে মোট 9 জন, যে 9 জন, 8টা বিভাগ থেকে 8 জন আর ঢাকা মহানগর থেকে একজন। আচ্ছা, এই যারা যায় তাদের সবাই কিন্তু প্রকৃতপক্ষে তাদের একাডেমিক পারফরমেন্স, অর্থাৎ তাদের যে মানে ক্লাসের বইটা ওটার উপর কিন্তু যথেষ্ট দখল থাকে, সবারই দখল মোটামুটি সমান, অর্থাৎ
মানে বিহাইন্ড দা স্টেজ যে পারফরমেন্স ওটা কিন্তু সবারই সমান থাকে। সুতরাং এই যে জাতীয় পর্যায়ে এইখানে এসে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায় আমাদের অন স্টেজ পারফরমেন্সটা। তো গণিত লিখিততে সাধারণত 20 নম্বর থাকে। এখানে সাধারণত 3 থেকে 4টা প্রবলেম দেওয়া হয়, লিখিত প্রবলেম, এবং এই 3 থেকে 4টা প্রবলেমের একটা থাকে সাধারণত, আমার বিগত 2 বছরের অভিজ্ঞতা থেকে বলছি, একটা থাকে সাধারণত একাডেমিক একটা প্রবলেম, যেটা আমাদের ক্লাসের বইয়ের দেখা যাবে যে মানে হার্ডেস্ট প্রবলেম গুলোর একটা, যেটা দেখা যাবে সবাই পারবে। এখানে আসলে এটা যদি কেউ না পারে তার মানে সে প্রথমেই কিন্তু এলিমিনেটেড হয়ে গেল বাই এনি চান্স। এরপর হলো দ্বিতীয় 2 বা 3টা প্রবলেম, মানে সাধারণত 2টা প্রবলেম থাকে ম্যাথ অলিম্পিয়াডের রিজিওনাল পর্যায়ে। আঞ্চলিকে যে ধরনের প্রবলেম গুলো থাকে ম্যাথ অলিম্পিয়াডে অনেকটা লজিক বেসড, মানে ক্যালকুলেশন বেসড কম। যেরকম আপনাকে পিজন হোল প্রিন্সিপালের কিছু প্রবলেম দেওয়া হবে, তারপর পেয়ারিটির কিছু প্রবলেম দেওয়া হবে। যারা আমরা এই যে গণিত নিয়ে একটু আলোচনা করি বা একটু ঘাটাঘাটি করে, আমরা জানি যে এই রুল গুলা কিন্তু আসলে কোনো প্রকার ম্যাথমেটিক্যাল নেই, এটা কিন্তু অনেকটা লজিক্যাল, গ্রাফ থিওরি রিলেটেড কাজগুলা। এখান থেকে আমরা 2টা প্রবলেম পাবো সর্বোচ্চ, আর একটা প্রবলেম থাকবে ম্যাথ অলিম্পিয়াডের একদম ন্যাশনাল অথবা আইএমও স্ট্যান্ডার্ড কিছু প্রবলেম। সাধারণত সেটা সর্বোচ্চ একটাই থাকে। তো মূলত দেখা যায় যে যারা প্রথম এই যেই গণিত লিখিত এখানে যারা এখানে টপ, মানে যে 10 জন যায়, যে 10 জন বা 9 জন থাকে, তাদের মধ্যে দেখা যায় এই গণিত লিখিততে 5 জন অন্তত থাকে যারা 3টা প্রবলেম সঠিকভাবে সমাধান করতে পারে, এখানে ফুল মার্ক পায়। এবং আইএমও যে প্রবলেমটা এখানে যেটা সবার করা উচিত, এই প্রবলেমটা আসলে, এবং সময়টা খুবই কম দেওয়া হয়, দেখা যায় যে প্রতিটা প্রবলেমের জন্য সর্বোচ্চ 6 থেকে 7 মিনিট করে সময় পাওয়া যায়। সুতরাং আমরা আইএমওর প্রবলেমটা কিন্তু আসলে যে পুরোটাই সলভ করে ফেলতে পারবো এটা কিন্তু আসলে কোনোভাবেই চিন্তা করা যাবে না। আমাদেরকে এখানে একটু ট্যাকটিক্যাল মাইন্ড খাটাতে হবে, সেটা হলো আমাদের পার্শিয়াল মার্কের জন্য এখানে লড়তে হবে। আবার আমরা যদি আইএমওর প্রবলেমটা দিয়ে শুরু করি এবং পুরো আধা ঘন্টা যদি আইএমওর প্রবলেমটা নিয়ে পড়ে থাকি, দেখা যাবে যে একটা প্রবলেমই সলভ হবে, আমি 10 মার্ক পাবো, কিন্তু ওই যে 10 মার্ক, বাকি 10 মার্ক সলভ করার কিন্তু আমাদের সময়ই থাকবে না। সুতরাং এই জিনিসটা কিন্তু মাথায় রাখাটা খুবই জরুরি, টাইম ম্যানেজমেন্ট এই গণিত লিখিতর ক্ষেত্রে। এবার আসি গণিত তো গেল, এবার হলো কম্পিউটার সমস্যা সমাধান। এখানে 20 নম্বর থাকে। বিগত 2 বছরে এখানে 10 10 করে 2টা প্রবলেম আসতো, একটা হলো একটা সি প্রোগ্রামিং রিলেটেড প্রবলেম, আর একটা আসতো এক্সেল রিলেটেড প্রবলেম। তো সি প্রোগ্রামিং যে প্রবলেমটা, এটা যখন আমি 2022 সালে পরীক্ষা দিই, ওইবার হলো খুবই হার্ড, খুবই ইজি একটা প্রবলেম দিয়েছিল, এটা মোটামুটি সবাই পেরেছিল। ওখানে কোনো পার্শিয়াল মার্কিং এর কোনো অপশন ছিল না, তুমি পারলে 10-এ 10 পাবা, না পারলে 0 পাবা। বাট 2023 সালে প্রবলেমটা ছিল অনেক বেশি হার্ড। সো এখানে তুমি যদি তোমার সিউডো কোডটা দেখাতে পারো বা অনলি ফ্লো চার্টটা দেখাতে পারো, সাধারণত ফ্লো চার্ট দেখানোর সময় থাকে না, অনলি সিউডো কোডটা দেখানোর। তুমি যদি ফুল কোডটা শেষ নাও করতে পারো, অনলি সিউডো কোডটা যদি তোমার সঠিক থাকে, তুমি যদি তোমার ইনস্ট্রাক্টরকে সঠিকভাবে লজিক গুলো বুঝাই বলতে পারো, তাহলে কিন্তু তুমি এখানে 70% মার্ক পেয়ে যেতে পারো। আর যদি তোমার কোড যদি চলে তাহলে তো অনেক ভালো, এবং যদি কোড ঠিকঠাক মতো রান করে সেটা কিন্তু তোমার ভাইভাতেও কিন্তু একটা ভালো একটা ইমপ্রেশন দিবে, কারণ সেম টিচার কিন্তু ভাইভা বোর্ডেও থাকবেন। তো গেল। আর এক্সেল এর প্রবলেমটা সাধারণত খুবই কমন কিছু প্রবলেম আসে, এটা আমরা সাধারণত আমাদের যেই বইতে যে এক্সেল এর প্রবলেম গুলা করি ওগুলাই, সাথে তোমরা চাইলে কিছু ইউটিউব থেকে কিছু টিউটোরিয়াল দেখে নিতে পারো, কিছু অ্যাডভান্স মাঝে মাঝে দিয়ে দিতে পারে। 2023 সালে একটা একটু ট্রিকি ছিল একটা পার্ট, বাট ওইটা না পারলেও যে তুমি অনেক পিছিয়ে যাবে এমনটা না, সর্বোচ্চ দেখা যাবে 3 মার্কের হেরফের হবে। আচ্ছা, এবার আসি হলো মৌখিক। মৌখিক এই জায়গাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। মৌখিকের জায়গাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, কারণ লিখিতর 20 এবং সমস্যা সমাধানের 20, এখানে অনেকে অনেক এগিয়ে যাবে, দেখা যাবে টপ 3-তে থাকবে। এই টপ 3-র মধ্যে কম্পিটিশন হবে এই মৌখিকে এসে। তো চেষ্টা করবা যত সম্ভব ফ্লেক্সিবল থাকা, যত সম্ভব টেনশন ফ্রি থাকার, এবং তোমার যে চিন্তা ভাবনাগুলোকে, এটাকে কোনো একটা বইয়ের মধ্যে সীমাবদ্ধ রাখবা না। দেখা যাবে তোমাকে টিচার কোশ্চেন করবে যে একটা একটা ধাঁধা জিজ্ঞেস করবে, তো তোমার ধাঁধার উত্তর তো তুমি তোমার বইতে পাবা না। এই ধাঁধার উত্তরটা তুমি হয়তো তোমার কোনো বন্ধুর সাথে একদিন 2 বছর আগে ফুচকা খাইতে গেছিলা কোনো একটা মোড়ের মাথায়, ওই সময় তুমি ওই ধাঁধাটা নিয়ে আলোচনা করছিলা, ওই সময় তোমার ওই ওই সেন্সটা তোমার ওই সময় তোমার মস্তিষ্কে ওটা হিট করতে হবে। তো যথাসম্ভব চেষ্টা করবো ফ্লেক্সিবল থাকার, টিচারদের সাথে হাত পা নাড়িয়ে কথা বলবা, মানে এখানে তোমার অত বেশি বিনয়ী হওয়ার কোনো প্রয়োজন নাই, কারণ গণিতের টিচাররা অনেক অনেক বেশি মানে কি বলে, মানে ওপেন মাইন্ডেড। তুমি যদি এইভাবে দেখাও যে এই যে দেখেন স্যার সংখ্যা রেখে এইদিকে পজিটিভ যাচ্ছে, এখানে আমি যদি ভাগ করি, আমি যদি আই দিয়ে গুণ করি, তাহলে সংখ্যা রেখাটা 90 ডিগ্রি বেঁকে যাবে, মানে তুমি যথাসম্ভব এক্সপ্রেসিভ হওয়ার চেষ্টা করবা। যত এক্সপ্রেসিভ হবা টিচাররা তত বেশি মানে তাদের তাদের জন্য বিষয়টা তত বেশি ইমপ্রেসিভ হবে। আর চেষ্টা করবা যে কোনো মানে সহজ যে কোশ্চেন গুলো থাকবে, যেমন ফাংশন কাকে বলে, এটার অ্যান্সার কখনোই তোমরা, বা এই টাইপের যে কোশ্চেন গুলো কখনোই তোমরা একদম পাঠ্য বইয়ের অ্যান্সার দিবা না। তোমরা বলবে এরকম ফাংশন হলো একটা মেশিন যেখানে আমরা কিছু ইনপুট দিয়ে কিছু আউটপুট পাই, যেমন জুসের মেশিন, এখানে আমি যদি ফল ইনপুট দিই তাহলে ফলের জুস পাবো, এইরকম ভাবে অ্যান্সারটা করবা। বুঝছি?
তো এটাই আপাতত আমার দিক নির্দেশনা থাকবে অনুষদের প্রতি। তো তোমরা ধীরে ধীরে প্রিপারেশনটা নিতে থাকো। এই বছরও যদি কেউ ব্যর্থ হও, সামনের বছরের জন্য প্রিপেয়ার্ড হওয়ার চেষ্টা করো। কারণ গণিত কম্পিউটার আসলে একদিনে বা 5 দিনের প্রিপারেশনের বিষয় না, এটা একটা কন্টিনিউয়াস প্রসেস, যেমনটা মাহিন বলেছিল যে এটা তোমাকে লাইফ স্টাইলের সাথে মিলে যেতে হবে। তো এটুকুই, ধন্যবাদ। অনেক অনেক ধন্যবাদ অমর্ত্য। অমর্ত্য যদি অনেক দ্রুত বলার চেষ্টা করেছে, তারপরেও অনেক কথাই আসলে বলতে হয়, না হলে নির্দেশনাগুলো শেষ হয় না। আচ্ছা, যেহেতু সময় খুবই কম আছে, আর আমি চেষ্টা করছি নির্দেশনাগুলো আগে বলে নিয়ে তারপর ছোট্ট করে আমার অভিজ্ঞতাটা বলতে। আমি খুবই কংক্রিট ভাবে বলবো। বাংলা ও ইংরেজি ভাষা ও সাহিত্য ক্যাটাগরিতে মোট 50 নম্বরের উপরে পরীক্ষা হয়। বাংলা রচনায় 10 নম্বর, ইংরেজি রচনায় 10 নম্বর, বাংলায় পর্যায়ক্রমে গল্প বলাতে 15 নম্বর, এবং ইংলিশ উপস্থিত বক্তৃতাতে 15 নম্বর, এই মোট 50। আচ্ছা, যদি সেগমেন্ট ভিত্তিক কিছু নির্দেশনা দিতে হয়, আমি বলবো বাংলার ইংরেজি রচনার জন্য অনেকের প্রশ্ন থাকে, আপু কোন টপিক গুলো আসতে পারে বা কোন টপিক গুলো বেশি গুরুত্ব দিয়ে পড়বো। এটা ইউ নেভার নো কোন টপিকটা আসবে। তারপরেও কিছু টপিক আছে যেগুলো খুবই ট্রেডিশনাল, সব ধরনের কম্পিটিশনে খুবই প্রাসঙ্গিক। এরকম কিছু নাম যদি আমাকে বলতে হয়, আমি বলবো বাংলাদেশ, মুক্তিযুদ্ধ এর ইতিহাস, বঙ্গবন্ধু, সাম্প্রতিক বিষয়াবলী, তথ্য প্রযুক্তি, মেগা প্রজেক্ট, ডিজিটাল বাংলাদেশ, স্মার্ট বাংলাদেশ, এই ধরনের টপিকগুলোতে বেশি গুরুত্ব সহকারে পড়তে, এবং সাম্প্রতিক বিষয়ের মধ্যে হিট ওয়েভ কে ইনক্লুড করতে পারো, এই ধরনের সবকিছু। যদি সময় কত দেওয়া হয় জিজ্ঞেস করো, তাহলে বলবো এটা ভ্যারি করে, কিন্তু আমার 22 সালে দেওয়া হয়েছিল 10 মিনিট, এবং 23 সালের 15 থেকে 20 মিনিট, খুবই কম সময় থাকে। তো এত কম সময় কিভাবে রচনা লিখবো প্রশ্ন থাকতে পারে। আমি বলবো মূল কথা লিখবে। খুবই অনেক বড় বড় কিছু লেখার দরকার নেই। কিছু কৌশল অবলম্বন করতে পারো, যেমন উদ্ধৃতি দিয়ে শুরু করলে বা প্রশ্ন দিয়ে শুরু করলে বা চমকপ্রদ কোনো একটা তথ্য দিয়ে শুরু করলে। আর যদি সাহিত্য বিষয়ক কোনো রচনা থাকে, যেমন ধরো তথ্য প্রযুক্তি না, এরকম একটু লিটারেচার রিলেটেড কোনো টপিক থাকে, সেক্ষেত্রে তোমার নিজের সৃজনশীলতার প্রয়োগ করতে পারো, কিন্তু মূল কথা লিখতে হবে। প্রতিটাতে যেহেতু 10-15 মিনিট করে থাকবে। আচ্ছা, এরপরে আসি হলো ইংরেজি বক্তৃতাতে। আমার মনে হয় এটাতে সবার সবচেয়ে বেশি ভয় থাকে। তবে ভয় কাটানোর জন্য আমি বলতে পারি যে অ্যাকসেন্টের উপর গুরুত্ব না দিয়ে তুমি স্পিকিং ফ্লোর উপর বেশি গুরুত্ব দাও, এবং প্রতিটা শব্দের উচ্চারণ কতটা সঠিক হচ্ছে এটার উপর গুরুত্ব দিলে অনেক ভালো হবে। এটারও মোটামুটি 3 মিনিট সময় থাকে। শুরুতে একটু সময় দিতে পারেন স্যাররা ভাবার জন্য, 30 সেকেন্ডের মতো, এবং 2.5 মিনিট পরে একটা রিমাইন্ডার দেবে তোমাকে। এরপর 3 মিনিটের মধ্যে শেষ করতে হবে। এটার জন্য প্রাসঙ্গিক টপিক গুলো একই থাকবে রচনার মতোই। আর কৌশল হিসেবে মানতে পারো যে তোমার বলার প্রবাহটা ঠিক আছে কিনা, শুরুতে খুব দ্রুত বলছো, পরে ভাবতে গিয়ে খুব স্লো হয়ে গেল, এরকম যদি না হয়, পুরোটা একটা সেম ফ্লোতে থাকে বা স্পিডে থাকে, সেটা খুব ভালো হবে আমার মনে হয়। অবশ্যই বাচন ভঙ্গিটা এবং অঙ্গভঙ্গি ভীষণ গুরুত্বপূর্ণ। স্বতঃস্ফূর্ত থাকতে হবে, ভয় পাওয়ার দরকার নাই, যদিও অনেক গণ্যমান্য ব্যক্তি তোমার সামনে থাকবেন। এরপরও আর কিছু ওপিনিয়ন ওরিয়েন্টেড টপিক আসতে পারে, যে এই বিষয়ে তোমার কি মনে হয়, যেমন আগামী 10 বছর তুমি বাংলাদেশকে কিভাবে দেখো, এরকম। সেক্ষেত্রে চেষ্টা করবে তোমার ওপিনিয়ন দিতে। এছাড়া খুব কংক্রিট কোনো টপিক আসলে নিজের ওপিনিয়ন খুব একটা বেশি না দেওয়াই মনে হয় ভালো। আর যদি শেষত পর্যায়ক্রমে বাংলায় গল্প বলার কথা বলতে চাই, যেটা নিয়ে আমার সবচেয়ে বেশি এক্সাইটমেন্ট কাজ করতো, কারণ আমরা জানি না কি টপিকে বাংলা গল্প বলতে বলবে। যে কোনো কিছু আসতে পারে, যেমন আমার 22 সালে ছিল মুক্তিযুদ্ধ রিলেটেড একটা টপিক, শ্রদ্ধেয় সেলিনা হোসেন ম্যাম গল্পটা শুরু করে দিয়েছিলেন। 23 সালে আবার একদম অন্যরকম একটা টপিক এসেছিল, যে একজন বৃদ্ধ মানুষ তার সারা জীবনের সঞ্চয় নিয়ে যাত্রা করছেন, তার হঠাৎ মানি ব্যাগটা হারিয়ে যায়, এরকম বাস থেকে না নিয়ে তিনি নেমে পড়েন, এরকম। তো ঘটনার প্রবাহ ঠিক রাখতে হবে, একইভাবে গল্পের চরিত্রের সামঞ্জস্য ঠিক রাখতে হবে, এবং একজন যেটা বলে গেল সেটার সাথে যেন কোনোভাবে সামঞ্জস্যহীনতা তৈরি না হয়। একজন একদম ধরো কোভিড টাইম থেকে শুরু করলো, তুমি এসে স্মার্ট বাংলাদেশে শেষ করলে, তখন তো এরকম হলো না আসলে। চেষ্টা করবে যে বিচারকরা কোন দিকে গল্পটা নিয়ে যে তোমাকে প্রত্যাশা করছেন সেটা ধরার। এই তো। ও বাবা, অনেক দ্রুত বলতে হয়েছে। আর ছোট্ট করে যদি অভিজ্ঞতা বলতে হয়, আমি বলবো 22 সালে একদম ছোট ছোট দুর্ঘটনাময় আমার একটা জার্নি ছিল। 19 তারিখে কম্পিটিশন হবে, আমি 18 তারিখে হবে, আমি 19 তারিখে ভেবে বসে আছি। ঘুম থেকে উঠে কোনোভাবে দাঁত ব্রাশ করে 10 মিনিটের মধ্যে রেডি হয়ে যেতে হয়েছে, এরকম হয়েছে। প্রতিটা পর্যায়ে এরকম দুর্ঘটনা হয়েছে। আমি পরে বিস্তারিত শেয়ার করার চেষ্টা করব আমার পেজে বা প্রোফাইলে। এবং সবচেয়ে মজার ব্যাপার, 22 সালে 15 জন বিজয়ীর মধ্যে সবার প্রথম আমারটা অ্যানাউন্স করেছিল নাম, যেটা আমার জন্য এতটাই স্বপ্নময় ছিল, কি বলবো। আর আমি যে উত্তেজিত হব বা ফুক থুক ফুক করবে, ওই সময়টা আমি পাই নাই। আচ্ছা, আর সবচেয়ে মজার ব্যাপার হলো 22 সালে জাতীয় পর্যায়ের দিন আমি পুরস্কার সম্পর্কে জানতে পেরেছি। আমার কোনো রকম ধারণা ছিল না বিজয়ীদের 2 লক্ষ করে টাকা দেওয়া হয় এবং বিদেশ ভ্রমণের সুযোগ থাকে। পরে অবশ্য জাপান ভ্রমণের সুযোগ হয়। আর 23 সালেও প্রথমে ভেবেছিলাম আর অংশ নেবো না, পরে ভাবলাম নেই, জেলা পর্যায়ে পরিণত তো হবো। এরপরে 23 সালে হয়ে গেলাম আলহামদুলিল্লাহ। আর এই তো 23 সালে আমার সবচেয়ে ভালো লেগেছে যে এত বড় বড় ব্যক্তিদের সাথে
সাক্ষাৎ হয়েছে সৈয়দ মঞ্জুরুল ইসলাম তার সহ কতজনকে সামনে দেখেছি। তো আর অনেক বন্ধু তৈরি হয়েছে। খুব বেশি আর কথা পারবো না, 1 মিনিটেরও কম সময় আছে আমাদের কাছে। সবার জন্য অনেক শুভকামনা জানিয়ে আজকের মতো শেষ করছি। এই এই বছরের প্রতিযোগী সহ সবার জন্য শুভকামনা কামনা থাকলো। এটা যদিও আমাদের শুরু, আমরা চেষ্টা করব আরো এরকম সেশন নিয়ে হাজির হও। তোমাদের সবার জন্য অনেক শুভকামনা থাকলো, সবাই বিজয়ী হও এবং অনেক ভালো করো। অনেক ধন্যবাদ, স্বতঃস্ফূর্ত থেকেও, সৃজনশীল থেকেও। এটাই। ধন্যবাদ, আসসালামু আলাইকুম। সবাই ভীষণ ভালো থাকবেন।